আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেকচার 11। তো আমরা কথা বলছিলাম ক্লাস শুরু হওয়ার আগে, আমরা হালকা রিভিশন দিচ্ছিলাম। অন্যরা আসতে আসতে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? সামনে অনেক সুন্দর রংচঙে একটা স্লাইড, অনেক কালারফুল দেখতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। মডার্নিজম অ্যান্ড পোয়েট্রি জি আজকের স্যার, দেখতে আমাদের পাচ্ছি। ফোকাস। মডার্ন পোয়েট্রি নিয়ে আমাদের আজকে আলোচনা। মডার্ন পোয়েটসদের প্রসঙ্গ আসার আগে আমরা একটু আইডিয়া নেই হোয়াট ইজ অ্যাকচুয়ালি মডার্ন পোয়েট্রি। আপনাদের সামনে যে সেকেন্ড স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ফিচার্স অফ মডার্নিজম। এই যে আমরা মডার্নিজম শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহার করি, মডার্নিজমের বৈশিষ্ট্যটা কি? ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, নাম্বার ওয়ান কি লেখা? এক্সপেরিমেন্টেশন, যেটা ক্লাসে শুরুর আগে আলিফ তাসনিম আপনারা বললেন। এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা, নানা রকম পরীক্ষা নিরীক্ষা, নানাভাবে পরীক্ষা করা, যে কোনো একটা বিষয় নিয়ে পড়ে থাকা না, নতুন নতুন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করা, এটাকেই বলে হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন, ওকে। এই স্লাইডটা পড়েন, মায়া পড়েন, মাকসেরাতুন মায়া, আপনি এই স্লাইডটা একটু পড়েন। দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন? পিঙ্কি পড়েন তো, সাহেলা পিঙ্কি। Experimentation. And beyond that, the previous writing was uh, স্টেরিওটাইপড। stereotype. তারপর কন্টিনিউ করেন। So she may be left. So should I continue? হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। The second one is deviation from the norm or from usual reader expectations. Ruthless rejection of the past. মডার্ন পোয়েট্রির প্রথম কথা হচ্ছে এতে প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা থাকবে। এক্সপেরিমেন্টেশন, নতুন নতুন কোনো পদ্ধতি, নতুন প্রক্রিয়া, নতুন কোনো টেকনিক, এইসবের নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে। তো দ্য ফার্স্ট ফিচার অফ মডার্নিজম আমরা এখানে পাচ্ছি এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশনের কথাটা কি? বিশ্বাস, বিলিভ দ্যাট প্রিভিয়াস রাইটিং ওয়াজ স্টেরিওটাইপড। এর আগে যত লেখা ছিল সবই হচ্ছে স্টেরিওটাইপড। স্টেরিওটাইপড মানে কি? স্টেরিওটাইপ মানে হচ্ছে এই যে মানুষ যে বিচিত্র, মানুষ একজনের সাথে অন্যজনের আমরা মিলিয়ে ফেললে হবে না, প্রতিটা মানুষই আলাদা, প্রতিটা মানুষই স্বতন্ত্র। এর আগে সাহিত্যের, আমরা উপন্যাস বলি, গল্প বলি, কবিতা বলি, মানুষে মানুষে যে বৈচিত্র্য, এটা সবসময় সে জায়গায় ফুটে উঠতো না। গল্পকার, উপন্যাসিক মানুষকে সবসময় বিভিন্ন জাতি, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ধরে নেওয়া হতো যে এই শ্রেণীর মানুষ এই রকম, এই জাতির মানুষ এই রকম।
আমাদের মধ্যেও এই ভুল ধারণাটা আছে। আমরা কোন একটা জায়গার উপর ভিত্তি করে মানুষকে বিচার করি। যেমন খুবই সিম্পল, কারো বাড়ি যদি বরিশাল হয়, তখন আমরা ধরেই নেই বরিশাইলারা যেরকম সেই লোকটা ওই রকম বরিশাইলা। তারপর নোয়াখাইলা, কুমিল্লার মানুষ, চিটাগাংয়ের মানুষ, সাতক্ষীরার মানুষ, এরকম এলাকা ভিত্তিক আমরা মানুষকে বিচার করি, জাজ করি। মানুষ যে আলাদা হতে পারে, প্রতিটা মানুষেরই যে মানে বৈচিত্র্য থাকতে পারে, মানুষকে জেনারেলাইজ করা ঠিক না। আবার অনেক সময় আমেরিকান বলে আমরা মানুষকে বেশি সম্মান করি, আফ্রিকান বলে মানুষকে অপমান করি। আমরা যতই নিজেদেরকে মডার্ন বলি, ভেতরে ভেতরে আমরা ঠিকই রেসিস্ট। আমরা মানুষে মানুষের জাতিতে ভেদাভেদ করি। মডার্নিজমের কথা হচ্ছে এই যে রেসিজম, স্টেরিওটিপিক্যাল আইডিয়াস, এইসব থেকে বের হয়ে আসা। স্টেরিওটিপিক্যাল কোনো রাইটিং থাকা যাবে না। যারা মডার্নিজমে বিশ্বাসী তাদের কথা হচ্ছে প্রতিটা মানুষ একজন আরেকজনের থেকে আলাদা। প্রতিটা মানুষকে তার ভিত্তিতে বিচার করতে হবে। কোন সাধারণ দাঁড়িপাল্লায় জেনারেলাইজড ওয়েতে মানুষকে বিচার করাটা আনফেয়ার। মডার্নিজম তার কথাই হচ্ছে বেশিরভাগ লেখাই, এর আগের বেশিরভাগ উপন্যাস, গল্প, এগুলোকে মানুষকে জেনারেলাইজ করা হতো, মানুষকে বিভিন্ন গোষ্ঠী জাতিতে ফেলা হতো এবং একদম ঢালাও ভাবে সবাইকে একই রকম প্যাটার্নে বিচার করা হতো। মডার্নিজমের কথা হচ্ছে এন্ড অফ রেসিজম, এন্ড অফ স্টেরিওটিপিক্যাল আইডিয়াস। নেক্সট যে পয়েন্টটা, deviation from the norm or from usual reader expectation. Deviation from the norm. মডার্নিজমের কথা হচ্ছে কোন নির্দিষ্ট নিয়ম কানুন সেটাই মানতে হবে, ওই নিয়ম কানুনের ব্যতিক্রম করা যাবে না, অক্ষরে অক্ষরে সেই নিয়ম কানুনটাই মানতে হবে। এটা মডার্নিজম প্রত্যাখ্যান করে। মডার্নিজম কোন একক নীতিতে বিশ্বাসী না। একটাই নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে মানতে হবে, ডিসিপ্লিন অক্ষরে অক্ষরে মানতে হবে। মডার্নিজম এইরকম বিশ্বাসে বিশ্বাসী না। মডার্নিজম সবসময় যে নীতি নীতি নিয়ম এইসব থেকে আলাদা, ডেভিয়েটেড। সর্বশেষ পয়েন্টটা, রুথলেস রিজেকশন অফ দ্য পাস্ট। মডার্নিস্ট যারা, তারা অতীতের নিয়ম কানুন সবকিছুকে নির্দ্বিধায় প্রত্যাখ্যান করছে। এখানে বলছে রুথলেস। রুথলেস শব্দটা মানে কি? মানে হচ্ছে নিষ্ঠুর। রিজেকশন, প্রত্যাখ্যান করা। যারা মডার্নিস্ট তারা অতীতের যে নিয়ম কানুন, অতীতের স্টাইল, পুরাতন যা কিছু আছে সবকিছুকে তারা প্রত্যাখ্যান করছে, বাতিল করে দিচ্ছে। তাহলে মডার্নিজম, মডার্নিজমের যে ফার্স্ট ফিচার এক্সপেরিমেন্টেশন, এখানে আমরা কি কি পাচ্ছি? এন্ড অফ স্টেরিওটিপিক্যাল রাইটিংস, কোন স্টেরিওটাইপড রাইটিং থাকবে না। স্টেরিওটিপিক্যাল রাইটিং কি? যেখানে মানুষকে জেনারেলাইজ করা হয়, কোন একটা গ্রুপে ফেলে তাকে একটা ছাঁচে ফেলা হয়, তারপর গ্রুপ ওয়াইজ মানুষকে ঢালাও ভাবে বিচার করা হয়। মানুষের যে ইন্ডিভিজুয়ালিটি থাকতে পারে, মানুষের যে বৈচিত্র্য থাকতে পারে, সেটাকে স্বীকার করা। স্টেরিওটিপিক্যাল রাইটিং প্রত্যাখ্যান করা। তারপর কনভেনশনাল নর্ম, রুলস, ডিসিপ্লিন, এসবকে প্রত্যাখ্যান করা। এন্ড ওভারঅল রিজেকশন অফ দ্য পাস্ট, অতীতকে প্রত্যাখ্যান করা। এখন এই স্লাইডে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? আপনাদের কারো কোনো কনফিউশন আছে এই স্লাইডটাতে? নো স্যার। ফিচার্স অফ মডার্নিজম আমরা পড়ছি। No, আমাদের sir. আমাদের প্রথম ক্যারেক্টারিস্টিক্স এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা।
পুরাতন যা কিছু আছে সবকিছু প্রত্যাখ্যান, নতুন পদ্ধতি, নিউ টেকনিক, নিউ ওয়ে অফ ডুইং থিংস। ওকে, আমরা আমাদের নেক্সট ফিচার চলে যাই। নেক্সট ফিচার, এটা কে পড়বেন? খায়রুন নাহার সাবরিন। খায়রুন নাহার সাবরিন, আপনি নেক্সট স্লাইডটা একটু পড়বেন। দেখা যাচ্ছে না? জি স্যার, আমি করবো। আচ্ছা, পড়েন। Anti-realism. The artist's inner feelings, mental state, and vantage points are chosen to question the conventional view and use of might and unconscious forces rather than motivations of conventional plot. আমাদের মডার্ন পোয়েট্রি, আমাদের আজকের ফোকাসটা হচ্ছে মডার্ন পোয়েট্রি। আমাদের নেক্সট যে বৈশিষ্ট্য, সেকেন্ড ফিচার, ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে অ্যান্টি রিয়েলিজম। অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, রিয়েলিজম মানে হচ্ছে বাস্তবতা, বিপরীত বাস্তবতা। বিষয়টা অদ্ভুত লাগছে, মানে কি? রিয়েলিজম বলতে আমরা কি বুঝি? বাস্তবতা আমরা বলতে সেটাই বুঝি যেটা সবার জন্য একই রকম। আমার কাছে যেরকম, ডোনাল্ড ট্রাম্পের কাছেও একই রকম, তারপর আমাদের হিরো আলম তার কাছেও একই রকম, তারপর নিকারাগুয়ার কোন এক অধিবাসী তার কাছেও একই রকম। মানে পৃথিবীর সব মানুষের কাছে যদি আমরা একই রকম একটা ছবি বের করে আনতে পারি, ওটাকে আমরা বলি রিয়েলিস্টিক পিকচার। মডার্নিস্ট যারা, তারা এই রিয়েলিজমে বিশ্বাসী না। তাদের কথা হচ্ছে বাস্তবতা এটা একটা মায়া, ইলিউশন। তাহলে তারা কিসে বিশ্বাসী? অ্যান্টি রিয়েলিজমে বিশ্বাসী। দ্য আর্টিস্ট ইনার ফিলিংস, শিল্পী এখানে যারা আধুনিকতাবাদী, বাস্তব মডার্নিস্ট, তারা কিসে বিশ্বাসী? দ্য আর্টিস্ট ইনার ফিলিংস, শিল্পীর যে অনুভূতি, নিজস্ব অনুভূতি, ইনার ফিলিংস, পার্সোনাল ফিলিংস। কার? আর্টিস্ট, শিল্পীর। মেন্টাল স্টেট, মানসিক অবস্থা, অ্যান্ড ভ্যান্টেজ পয়েন্টস। ভ্যান্টেজ পয়েন্টস মানে হচ্ছে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ। তাহলে আর্টিস্ট ইমোশনস, মেন্টাল কন্ডিশন, অ্যান্ড পয়েন্ট অফ ভিউ, these are chosen to question the conventional view. সাধারণত মানে গদবাঁধা চিরাচরিত যে চিন্তা ভাবনা, যেটা বহুদিন ধরে চলে আসছে, কনভেনশনাল, তথাগত, যেটা চিরাচরিত সবাই মেনে নেয়, সেই বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে। কে চ্যালেঞ্জ করছে? শিল্পী, আর্টিস্ট। সেই পুরাতন বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে। কি দিয়ে চ্যালেঞ্জ করছে? তার ইনার ফিলিংস, ইমোশনস দিয়ে। ইনার ফিলিংস, এটাকে আমরা রোমান্টিসিজম যখন পড়েছি তখন এটাকে আমরা বলেছিলাম ইনটিউশন। আপনাদের মনে থাকার কথা, ইনটিউশন, সিক্সথ সেন্স, যেটাকে আমরা বলেছিলাম। ইনার ফিলিংস, তার সাথে যোগ হচ্ছে মেন্টাল স্টেট, মানসিক অবস্থা। একজন আর্টিস্ট তার মনের অবস্থা। মনের অবস্থাটাকে আমরা কি বলেছিলাম? কেউ কি মনে করতে পারবেন? রোমান্টিসিজম যখন পড়েছিলাম তখন যে মানসিক অবস্থা, এটারও একটা ওয়ান অফ দ্য 5 আই, রোমান্টিসিজমের 5 আই ছিল। একটা আই হচ্ছে মেন্টাল স্টেট। আর্টিস্ট ইনার ফিলিংস, মেন্টাল স্টেট অ্যান্ড ভ্যান্টেজ পয়েন্টস। ইনার ফিলিংস মানে হচ্ছে পার্সোনাল ইমোশনস, মেন্টাল স্টেট, individual condition, individualism, and vantage points. Vantage points মানে কি? পার্সপেক্টিভ, পয়েন্ট অফ ভিউ। এই তিনটার উপর ভিত্তি করে শিল্পী, আর্টিস্ট, সে কনভেনশনাল ভিউ অফ রিয়েলিটি, বাস্তবতাকে সে চ্যালেঞ্জ করছে।
and use of myth and unconscious forces rather than motivation of conventional plot. শিল্পী গদবাঁধা প্রচলিত নিয়ম কানুন অনুযায়ী কোনো কিছু সাহিত্য, কবিতা, উপন্যাস এগুলো রচনা করবে না। তার নিজস্ব চিন্তা ভাবনা, অনুভূতি, মানসিক অবস্থা, তারপর পরিপ্রেক্ষিত, তার যে পর্যবেক্ষণ, তার সাথে সে কিসের সাহায্য নিতে পারে? মিথ, ইউজ অফ মিথ, রূপকথা, প্রচলিত রূপকথা, অ্যান্ড আনকনসিয়াস ফোর্সেস। সমাজে হাজার হাজার বছর ধরে অনেক রূপকথা, লোককথা মানুষের মুখে মুখে প্রচলিত। যদি এগুলো ঠিকমতো আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব একটা জাতির চিন্তা ভাবনা, তার বিবেক, তার চিন্তা ভাবনার প্রণালী, তার সভ্যতা, সংস্কার, সংস্কৃতি সবকিছু সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। শিল্পী সেই লোককথা আর আনকনসিয়াস ফোর্স, সমাজের একটা আনকনসিয়াস কালেকটিভ কনসিয়াসনেস থাকে। এটা কেমন? এই যে খুবই সহজ একটা উদাহরণ, ভেরি ইজি এক্সাম্পল। যখন ইন্টারনেটে কোনো কিছু ভাইরাল হয়, তখন কেন ভাইরাল হয়? কারণ হাজার হাজার মানুষ সেটা দেখে এবং শেয়ার করে। কেন শেয়ার করে? কারণ তাদের ভালো লাগে, মজা লাগে, তাদের পছন্দ, সাবকনসিয়াসলি এটা তাদের ভালো লাগে। বেশিরভাগ মানুষেরই তাদের ভালোবাসার ধরনটা একরকম, তাদের ভালো লাগার ধরনটা একরকম। তার মানে আমরা বলতে পারি একটা সমাজের বড় একটা অংশ তাদের পছন্দ, তাদের রুচি একই রকম। কিভাবে? কারণ তাদের সাবকনসিয়াস, যে কালেকটিভ সাবকনসিয়াস, এটা একই রকম। সমাজের বেশিরভাগ মানুষ তারা একইভাবে চিন্তা করে, তাদের বিবেক একইভাবে কাজ করে, তাদের পছন্দ, আকাঙ্ক্ষা সব একই রকম। শিল্পীর কাজ হচ্ছে সেই কালেকটিভ কনসিয়াসনেস, সাবকনসিয়াস, আনকনসিয়াস ফোর্স অফ পিপল, সেটাকে বের করা, বের করে নিয়ে আসা। আমরা চোখে যেটা বাস্তবতাকে বাস্তবতা বলে স্বীকার করি সেটা কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা না। যেটাকে আমরা বাস্তবতা বলি সেটা কিন্তু আসলে বাস্তবতা না, এটা একটা ইলিউশন, মায়া। একে ভেদ করে আমাদেরকে দেখতে হবে। মানুষ একটা জিনিস পছন্দ করলো, কেন পছন্দ করলো? কেন একটা ভিডিও ভাইরাল হচ্ছে? একটা বাজে ভিডিও কেন ভাইরাল হচ্ছে? যে জিনিসটা কখনো মানুষের পছন্দ হওয়া উচিত না, তারপরেও কেন সেটা জনপ্রিয় হচ্ছে? একটা মানুষ একটা খুবই নোংরা একটা কাজ করে কেন সে বিখ্যাত হচ্ছে? কারণ সমাজের বেশিরভাগ মানুষ তারা সাবকনসিয়াসলি, মনের অজান্তেই সেটাকে পছন্দ করে। এই জন্য তারা প্রচুর পরিমাণে শেয়ার করে। এই যে ভাইরাল সংস্কৃতি, এটা কেন হচ্ছে? কারণ সমাজের বিপুল সংখ্যক মানুষ তারা একইভাবে চিন্তা করে, একই রকম চিন্তা করে। শিল্পীর কাজ হচ্ছে সেই যে অবচেতন অবচেতন মনের যে কাঠামো, যেটাকে আমরা স্টাডি করলে মানুষ সম্পর্কে জানতে পারি, সেই যে গোপন বাস্তবতা সেটাকে বের করে নিয়ে আসা। আমরা যেটাকে বাস্তবতা বলি এটা আসলে মেকি, নকল বাস্তবতা। যারা মডার্নিস্ট তারা সত্যিকারের বাস্তবতার সন্ধান করে। এটা কোথা থেকে পাওয়া যায়? এইখানে লেখা আছে ওই স্লাইডে, মিথ। যখন আমরা মিথ স্টাডি করি, রূপকথা, একটা কালচারের যখন আমরা রূপকথা স্টাডি করি, আর হচ্ছে কালেকটিভ কনসিয়াসনেস, বেশিরভাগ মানুষের তাদের অবচেতনে তারা কি পছন্দ করে। আপনাদের কখনো মনে হয় না যে সবসময় আমাদের সমাজের বেশিরভাগ মানুষ তারা বলে ভদ্রতা বজায় রাখুন, অসভ্যতা করবেন না, অশ্লীলতা বর্জন করুন, কিন্তু ভাইরাল কি হয়? ভাইরাল কোন ভিডিওগুলো হয়? বেশিরভাগ সময় দেখবেন যেগুলো অশ্লীল, নোংরা ভিডিও, সেগুলোই ভাইরাল হচ্ছে। একটা মানুষ সে নানা রকম অশ্লীল গালাগাল দিচ্ছে, সেই ভাইরাল হয়ে যাচ্ছে, সেই বিখ্যাত হয়ে যাচ্ছে।
আপনাদের মাঝে মাঝে মনে হয় না যে মানুষ তো এইসবের বিরুদ্ধে, তাহলে এই মানুষগুলো কেন আলোচনায় চলে আসছে বারবার? কারণ আমরা মুখে মুখেই শুধু ভদ্রতার কথা বলি, অবচেতন মনে আমরা অভদ্র মানুষদেরকে সম্মান করি। যারা অভদ্র, যারা বদরাগী, তাদেরকেই আমরা সমীহ করি, সম্মান করি। আর্টিস্টের কাজ হচ্ছে সেই গভীর বাস্তবতাটাকে বের করে নিয়ে আসা। নকল, ভণ্ডামি, এই ভণ্ডামি, বাস্তবতা এইসবে বিশ্বাস করা শিল্পীর অপমান। শিল্পীর কাজ হচ্ছে তার নিজস্ব অনুভূতি, ইনার ফিলিংস, মেন্টাল স্টেট আর তার পার্সপেক্টিভ, তার দৃষ্টিভঙ্গি দিয়ে প্রকৃত বাস্তবতার রূপ উন্মোচন, মুখোশ খুলে দেয়া, নকল বাস্তবতার মুখোশ খুলে সত্যিকারের বাস্তবতাকে নিয়ে আসা। এখন এটাকে যদি অ্যান্টি রিয়েলিজম বলতে হয়, আপত্তি নাই। রিয়েলিজম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নকল বাস্তবতা, এটাকে ভেদ করে আমাদেরকে সত্যিকারের বাস্তবতাকে আনতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত বাস্তবতাটা হচ্ছে আমাদের গতানুগতিক গদবাঁধা বাস্তবতার সম্পূর্ণ উল্টো। এই জন্য মডার্নিস্ট পোয়েট্রিতে একটা ফিচার হচ্ছে অ্যান্টি রিয়েলিজম, বিপরীত বাস্তবতা। এখানে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইডে? কোয়েশ্চেন আছে কোনো? না স্যার। No, sir. কোয়েশ্চেন যদি না থাকে আমরা থার্ড ক্যারেক্টারিস্টিক্সে যাই, 3 নম্বর বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য, ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম অলরেডি কিন্তু আমরা পড়ে এসেছি। কোথায়? রোম্যান্টিসিজমে, রোম্যান্টিক লিটারেচারে আমরা পড়ে এসেছি ইন্ডিভিজুয়ালিজম। 5 আই, 5টা আই এর একটা ছিল ইন্ডিভিজুয়ালিজম। তার মানে এই বৈশিষ্ট্যটা মডার্নিজমেও একটা বৈশিষ্ট্য, রোম্যান্টিসিজমেরও একটা বৈশিষ্ট্য। স্বাতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র, ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম কথাটার মানে কি? মানে হচ্ছে প্রমোশন অফ দ্য আর্টিস্ট ভিউ পয়েন্ট। এখানে আমরা প্রমোট করছি, আমরা গুরুত্ব দিচ্ছি, এমফাসাইজ করছি কোথায়? শিল্পীর পয়েন্ট অফ ভিউ, আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ। তাহলে রোম্যান্টিসিজম আর মডার্নিজম দুইটার ইন্ডিভিজুয়ালিজমের পার্থক্য কি? রোম্যান্টিসিজমে ইন্ডিভিজুয়ালিজম ছিল সাধারণ মানুষের, মডার্নিজমে ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে আর্টিস্ট, শিল্পীর। রোম্যান্টিসিজমে যখন ইন্ডিভিজুয়ালিজমের কথা এসেছে তখন দ্যাট ইজ অ্যাবাউট অর্ডিনারি কমন পিপল। কিন্তু মডার্ন পোয়েট্রিতে ইন্ডিভিজুয়ালিজম মানে কি? মডার্ন পোয়েট্রিতে ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে শিল্পীর স্বাতন্ত্র্য, নট অ্যান অর্ডিনারি পার্সন। Modernist individualism, it is not about any ordinary common person. It is about a special person. সেই বিশেষ ব্যক্তিটাকে আর্টিস্ট। প্রমোট করা হচ্ছে শিল্পীর দৃষ্টিভঙ্গি, মানে একজন শিল্পীর চোখ দিয়ে আমাদেরকে দেখতে হবে। অর্ডিনারি, সাধারণ, বারোয়ারি দৃষ্টিভঙ্গিতে, নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না, বুঝতেও পারবেন না। আপনাকে শিল্পীর চোখ দিয়ে দেখতে হবে। তার মানে এই ক্ষেত্রে রোম্যান্টিসিজমের ইন্ডিভিজুয়ালিজম আর মডার্নিজমের ইন্ডিভিজুয়ালিজম দুটো কিন্তু আলাদা। আবারও বলছি, individualism of romantic literature, that is about the point of view of an ordinary person, common person. আর মডার্নিজমে ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে দিস ইজ অ্যাবাউট দ্য আর্টিস্ট ভিউ পয়েন্ট, একটা স্পেশাল পয়েন্ট অফ ভিউ, একটা বিশেষ দৃষ্টিভঙ্গি। কার দৃষ্টিভঙ্গি? শিল্পীর চোখ দিয়ে, শিল্পীর মন দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তার মানে মডার্ন লিটারেচার ইজ নট ফর এভরিওয়ান। মডার্ন লিটারেচার কিন্তু সবার জন্য না। মডার্ন লিটারেচার কাদের জন্য? যারা শিল্পীর চোখ দিয়ে, শিল্পীর মন দিয়ে বোঝার ধৈর্য যাদের আছে। পরের পয়েন্টে আসি, estrangement from religion, nature, science, economy or social mechanism. দেখেন, এই সেকেন্ড পয়েন্টে এসে কিন্তু পুরোপুরি
অ্যান্টি রোমান্টিক, অ্যান্টি ভিক্টোরিয়ান, পুরোপুরি ব্যতিক্রম। দেখেন, এস্ট্রেঞ্জমেন্ট ফ্রম রিলিজিয়ান অ্যান্ড নেচার, পুরোপুরি বিপরীত চলে গেল। কার বিপরীতে চলে গেল? রোমান্টিক লিটারেচার। রোমান্টিক লিটারেচারের কথাই হচ্ছে নেচার, রিলিজিয়ান। মডার্নিজম, তারা কিন্তু প্রকৃতি থেকে দূরে চলে আসছে। দেয়ার এস্ট্রেঞ্জড, এস্ট্রেঞ্জমেন্ট মানে কি? বিচ্ছিন্নতা, সেপারেশন। এই যে এস্ট্রেঞ্জমেন্ট শব্দটা দেয়া আছে, এই শব্দটার মানে হচ্ছে বিচ্ছিন্নতা, সেপারেশন। মডার্নিস্ট ইন্ডিভিজুয়ালিজম মানে কি? সেপারেশন ফ্রম রিলিজিয়ন, ধর্ম থেকে বিচ্ছিন্ন। তারা ধর্মে বিশ্বাসী না। নেচার, তারা প্রকৃতি থেকে দূরে। সায়েন্স, বিজ্ঞান থেকে দূরে। ইকোনমি, সোশ্যাল মেকানিজম, মানে ভিক্টোরিয়ান লিটারেচারের সম্পূর্ণ বিরোধী, ভিক্টোরিয়ান পোয়েট্রির সম্পূর্ণ বিরোধী। মডার্ন পোয়েট্রি দেখবেন অ্যান্টি রোমান্টিক, অ্যান্টি ভিক্টোরিয়ান। মডার্নিস্ট ইন্ডিভিজুয়ালিজম, তাদের কথা কি? তাদের কথা হচ্ছে the poet should be separated from religion, nature, science, society, economy, etc. সবকিছু থেকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন শব্দটার মানে কি? বিচ্ছিন্ন শব্দটার মানে এখানে শিল্পী স্বাধীনভাবে তার নিজের মন্তব্য, বক্তব্য প্রকাশ করবে। সে ধর্মেরও বন্দী না, সে প্রকৃতিরও অনুসারী না, সে বিজ্ঞানের দাস নয়, সে সোসাইটির দাস নয়। শিল্পীকে হতে হবে 100% পুরোপুরি স্বাধীন। আমাদের জীবন যাপনে, আমাদের লাইফস্টাইলে আমরা অনেকগুলো জেলখানার মধ্যে বন্দী। আমাদের জেলখানাগুলো কি কি? নাম্বার 1, ফ্যামিলি, পরিবার একটা জেলখানা। কেন? কিভাবে? আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, কারণ আপনার ফ্যামিলি আপনাকে বাধা দিবে। আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, কারণ সমাজ আপনাকে বাধা দিবে। আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, কারণ আপনাকে ধর্ম বাধা দিবে। ধর্ম যদি বাধা না দেয়, রাজনীতি বাধা দিবে। রাজনীতি যদি বাধা না দেয়, আপনার দেশ, স্বদেশ চেতনা, জাতীয়তাবাদ বাধা দিবে। মানে মানে হচ্ছে ফ্যামিলি, সোসাইটি, রিলিজিয়ন, গভর্নমেন্ট, কান্ট্রি, এগুলো এক একটা বিভিন্ন সাইজের জেলখানা। শিল্পীকে হতে হয় সম্পূর্ণ স্বাধীন। এটা কাদের বিশ্বাস? যারা মডার্নিস্ট ইন্ডিভিজুয়ালিস্ট তাদের। তাহলে ইন্ডিভিজুয়ালিজম সেকেন্ড পয়েন্টটা কি? সেপারেশন ফ্রম অল ইনস্টিটিউশন, যত ইনস্টিটিউশন আছে সবকিছু থেকে বিচ্ছিন্ন। ধর্ম, সমাজ, বিজ্ঞান, অর্থনীতি, ইভেন প্রকৃতি। এর কথা হচ্ছে শিল্পী, বিশেষত কবিকে হতে হবে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। সে ধর্মেরও দাস নয়, প্রকৃতিরও দাস নয়। সে বিজ্ঞান, সমাজ, অর্থনীতির অনুসারী নয়। সে সম্পূর্ণ স্বাধীন। মানুষ যখন সম্পূর্ণ স্বাধীন, তখনই সে একমাত্র স্বাধীনভাবে তার মনোভাব প্রকাশ করতে পারে। আমাদের ফোকাসটা ছিল আর্টিস্টের ভিউ পয়েন্ট বা পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভ। তখনই আমরা পাবো যখন একজন মানুষ 100% ফ্রিলি তার মতামত, তার অ্যাটিটিউড এক্সপ্রেস করতে পারে। লাস্ট পয়েন্টটা কি এই স্লাইডের? আর্টিস্ট and not society should judge the art. শিল্পের সমালোচনা করার অধিকার কার আছে? শিল্পের সমালোচনা করার অধিকার একমাত্র আছে শিল্পীর। একমাত্র শিল্পীই পারে শিল্প বিচার করতে, শিল্পের সমালোচনা করতে। এখন আমরা যদি বলি এটা কোনো পেইন্টিং হয় নাই, এটা কোনো গান হলো না, এটা কোনো কবিতা হলো না, এই বিচার করার আগে সবার আগে আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি শিল্পী? আমরা কি নিজেদেরকে শিল্পী বলে দাবি করতে পারি? যদি আমরা নিজেদেরকে শিল্পী বলে দাবি করতে না পারি, আমরা যদি if we fail to consider ourselves as
অ্যান আর্টিস্ট, তাহলে কিন্তু আমাদের শিল্প বিচার করার অধিকারটা নাই। উই ডোন্ট হ্যাভ রাইট টু জাজ দ্য আর্ট ইফ উই আর নট আর্টিস্ট। তাহলে ইন্ডিভিজুয়ালিজমের কথাটা কি? ইন্ডিভিজুয়ালিজমের কথা হচ্ছে only artist should judge the art. তার পরের পয়েন্ট, ফিচার নাম্বার 4, ইন্টেলেকচুয়ালিজম। এটা আপনারা অনেকেই জানেন। ইন্টেলেকচুয়ালিজম, ইন্টেলেকচুয়ালিজম শব্দটা কোথা থেকে এসেছে? ইন্টেলেক্ট থেকে এসেছে। ইন্টেলেকচুয়ালিজম, ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল আমরা কাদেরকে বলি? যারা সমাজের বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বেঁচে খায়, যারা সরকারকে, সমাজের মানুষকে বুদ্ধি দেয়। যদিও আমাদের দেশে উল্টা হয়, হিতে বিপরীত হয়, তারপরে শব্দার্থের দিক থেকে ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়ালিজম বুদ্ধিজীবিতা। মানে মডার্ন লিটারেচার, মডার্ন পোয়েট্রি বুঝতে হলে আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে। ইফ ইউ আর অ্যান অর্ডিনারি পার্সন, if you look at it from ordinary point of view, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে দেখতে হবে from intellectual point of view। ইন্টেলেকচুয়াল মানে কি? ইন্টেলেকচুয়াল শব্দটার মানে হচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় ইন্টেলেকচুয়াল মানে কি? আমরা ইন্টেলেকচুয়াল কাদেরকে বলি? যারা জ্ঞানী। আর আর রাহাত ইশতিয়াক, ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিমান, মানে যাদের বুদ্ধি আছে। যাদের বুদ্ধি নাই তারা দে আর নট ইন্টেলেকচুয়াল। জান্নাতুল, বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবীর মানে কি হতে পারে? বুদ্ধিমান, যাদের অনেক বুদ্ধি। আর কি কি হতে পারে? মানুষকে যারা বুদ্ধি দেয়। একটা মানুষ কখন অন্যদেরকে সৎ বুদ্ধি জ্ঞান প্রদানকারী আচ্ছা, যাদের অনেক বা জ্ঞান, সঠিক জ্ঞান প্রদানকারী। সঠিক জ্ঞান। আচ্ছা, এখন বুদ্ধিজীবী মানে হচ্ছে তার অনেক বুদ্ধি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এগুলো কোত্থেকে আসবে? এগুলো কি সে জন্ম থেকে, মানে মায়ের পেট থেকে সে বুদ্ধি নিয়ে আসবে, নাকি এটা তাকে অর্জন করতে হবে? অর্জন করতে হবে অর্জন অভিজ্ঞতা দিয়ে, পড়াশোনা দিয়ে। পড়াশোনা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হবে। এখন আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, আপনি যদি কান বন্ধ করে থাকেন, মানে ওই যে একটা স্কাল্পচার আছে না, যে তিনটা বানর, একটা বানর মুখ বন্ধ করে আছে, একটা বানর কান বন্ধ করে আছে, একটা বানর চোখ বন্ধ করে আছে না? আমি দেখবো না, বলবো না, শুনবো না। যদি আমরা এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে তো আমাদের অভিজ্ঞতা থাকবে না। আমাদের, আমরা যদি চোখ কান সব বন্ধ করে রাখি তাহলে আমাদের অভিজ্ঞতাও হবে না, আমরা জ্ঞানও হবে না, আমাদের বুদ্ধিও হবে না। বুদ্ধিজীবী আমরা কাদের বলি? যারা সবসময় চোখ কান খোলা রাখবে, যারা অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং স্বাধীনভাবে, মুক্তভাবে মানুষদেরকে বুদ্ধি দিবে। আমরা ফেরত যাই আমাদের ফিচার নাম্বার 4, 4 নম্বর বৈশিষ্ট্য, ইন্টেলেকচুয়ালিজম। ইন্টেলেকচুয়ালিজমের বিষয়টা এখানে কি কি পয়েন্ট আছে? রাইটিং ইজ মোর সেরিব্রাল দ্যান ইমোশনাল। লেখালেখি মানে যে শুধুমাত্র ইমোশন, আবেগ, অনুভূতি তা কিন্তু না। চিন্তা ভাবনা সবকিছু বজায় রেখে রাইটিং ইজ মোর সেরিব্রাল দ্যান ইমোশনাল। সেরিব্রাল মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্রেইনি অ্যাক্টিভিটি। ইমোশনের চেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লজিক। এই জায়গায় আমরা পাবো যারা মডার্নিস্ট, দে আর অ্যান্টি রোমান্টিক। রোমান্টিক লিটারেচারের কথাই ছিল 100% ইমোশন। তাদের বেসটা বেশিরভাগই ছিল ইমোশনের উপর। এখন মডার্ন লিটারেচার, ইট ইজ মোস্টলি বেসড অন লজিক, কোল্ড ইন্টেলেকচুয়াল লজিক। তাহলে ইন্টেলেকচুয়ালিজম মানে আমরা পেলাম অ্যান্টি ইমোশনাল।
এর পরেরটা কি? ওয়ার্ক ইজ টেন্টেটিভ, অ্যানালিটিক্যাল অ্যান্ড ফ্র্যাগমেন্টারি। মডার্ন পোয়েট্রি বলেন, নভেল বলেন, ড্রামা বলেন, এগুলোর মধ্যে আপনি কেমন একটা ইনকমপ্লিট আবহাওয়া পাবেন। যে কোনো কিছু, এনি মডার্ন ওয়ার্ক ইজ টেন্টেটিভ। টেন্টেটিভ মানে হচ্ছে মানে নট ফাইনালাইজড, নট কমপ্লিট, নট পলিশড, মানে আপাতত দাঁড়া করানো, এরকম টেন্টেটিভ। কোনো মতে একটা জিনিস দাঁড় করানো হয়েছে, নট 100% কমপ্লিট। মডার্ন ওয়ার্ক কখনোই 100% কমপ্লিট হবে না। মডার্ন মানেই হচ্ছে এটা সারা জীবন অসম্পূর্ণই থাকবে। অ্যানালিটিক্যাল, মডার্ন লিটারেচার ইট ইজ অল অ্যাবাউট অ্যানালিটিক্যাল। আমরা রোমান্টিক লিটারেচার পেয়েছি ন্যারেটিভ, গল্প বলার ভঙ্গি। ভিক্টোরিয়ান লিটারেচারেও পাচ্ছি ন্যারেটিং স্টোরি, ন্যারেটিং ইভেন্ট। রোমান্টিক, ভিক্টোরিয়ান দুইটাতেই লিটারেচার ছিল হচ্ছে ন্যারেটিভ। মডার্ন পিরিয়ডে এসে লিটারেচার হয়ে গেল অ্যানালিটিক্যাল, বিশ্লেষণ ধরবে, সবকিছু অ্যানালিসিস করবে, অ্যানালিসিস। রোমান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান পিরিয়ডে ফোকাসটা ছিল হোয়াট কি। মডার্ন পিরিয়ডে এসে হোয়াট এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াই অ্যান্ড হাউ। আবারও বলছি, in romantic and Victorian literature the emphasis was in what, কি, narrative, story, গল্প। আর মডার্ন লিটারেচারে ফোকাসটা হচ্ছে ওয়াই অ্যান্ড হাউ, সেই গল্পের অ্যানালিসিস, অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ অফ আ ন্যারেটিভ, কেন হলো, কিভাবে হলো। আর ফ্র্যাগমেন্টারি, মডার্ন লিটারেচার হবে হচ্ছে ফ্র্যাগমেন্টারি, অসম্পূর্ণ। নেক্সট পয়েন্ট, more posing questions more than answering them. মডার্ন লিটারেচার মানে হচ্ছে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন করবে, প্রচুর পরিমাণে অবজেকশন দিবে, চ্যালেঞ্জ করবে, কোয়েশ্চেন করবে, কিন্তু যে পরিমাণে কোয়েশ্চেন করবে সেই পরিমাণে কিন্তু অ্যান্সার দেবে না। যে পরিমাণে কোয়েশ্চেন করবে সেই পরিমাণে অ্যান্সার আমরা পাবো না। Viewpoints and characters are detached and depersonalized. ক্যারেক্টার গুলো হচ্ছে ডিটাচড অ্যান্ড ডিপার্সোনালাইজড। আমরা রোমান্টিক লিটারেচারও পেয়েছি যে এটা অনেক সাবজেক্টিভ ছিল, সাবজেক্টিভ, ব্যক্তিগত। মডার্ন লিটারেচার হচ্ছে একটু ডিটাচড, অবজেক্টিভ, ডিপার্সোনালাইজড। রোমান্টিক লিটারেচার বা ভিক্টোরিয়ান লিটারেচার যখন আমরা পড়তাম, কবিতা হোক, উপন্যাস হোক, তখন লেখকের যে মনের অবস্থা সেটা আমরা বুঝতে পারতাম, যে লেখক, অথর ইজ নাও ফিলিং দিস। কিন্তু মডার্ন পোয়েট্রি, মডার্ন নভেল এগুলো পড়লে আমরা কিন্তু সহজেই রাইটারকে চিনতে পারি না, কারণ দেয়ার ইজ এ ডিটাচমেন্ট, একটা দূরত্ব। স্পেশালি এটা মডার্ন পোয়েট্রির বেলায় there is a detachment, it is a depersonalized. Modern literature ব্যক্তিগত লিটারেচার না। সো সামারি যদি আমরা করি তাহলে মূল বৈশিষ্ট্যগুলো কি? দ্য কি এলিমেন্টস অফ মডার্নিস্ট পোয়েমস, মডার্ন পোয়েমস 20th সেঞ্চুরি, মডার্ন পোয়েম মানে 20th সেঞ্চুরি পোয়েম। কি কি বৈশিষ্ট্য আছে? এক্সপেরিমেন্টেশন, প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হবে। অ্যান্টি রিয়েলিজম, বিপরীত বাস্তবতা, যদিও এটা শুনতে বিপরীত কিন্তু আসলে এটাই প্রকৃত বাস্তবতা। নকল বাস্তবতার মুখোশ উন্মোচন, সত্যিকারের বাস্তবতা বিশ্লেষণ, উন্মোচন করা। ইন্ডিভিজুয়ালিজম, রোমান্টিক লিটারেচারে ইন্ডিভিজুয়ালিজম অ্যাবাউট অর্ডিনারি পার্সন, এখানে ইন্ডিভিজুয়ালিজম অফ অ্যান আর্টিস্ট। And stress on cerebral rather than emotive aspects. ফোকাসটা কোথায়? লজিক rather than emotion. ইমোশনের চাইতে এখানে ফোকাস দেওয়া হচ্ছে লজিক। এখন আমরা যদি একটু খেয়াল করি,
নিও ক্লাসিক্যাল লিটারেচারের সাথে সেই ক্ষেত্রে মডার্ন লিটারেচারের একটা হালকা যোগসূত্র আমরা পাই। প্রিভিয়াস রাইটিং ওয়াজ থট টু বি স্টেরিওটাইপড, এর আগে যত নভেল, পোয়েট্রি, বেশিরভাগ সাহিত্যেই মানুষকে একটা গোষ্ঠীতে ফেলা হতো, যে কোনো একটা জাতিতে ফেলা হতো, সেই জাতির উপর ভিত্তি করে তাদেরকে বিচার করা হতো। রেসিজমে বিশ্বাস করা, রেসিজমটা আমরা সবাই কিন্তু কোনো না কোনো দিক দিয়ে রেসিস্ট। আমরা যখন এলাকার ভিত্তিতে মানুষকে বিচার করি সেটাও রেসিজম, আমরা যখন দেশের ভিত্তিতে মানুষকে করি তখন সেটা রেসিজম, যখন লিঙ্গের ভিত্তিতে মানুষকে বিভেদ করি সেটাও রেসিজম। মডার্ন লিটারেচার বলছে পূর্ববর্তী যুগের বেশিরভাগ সাহিত্য স্টেরিওটাইপড, মানুষকে ঢালাও ভাবে গণহারে জেনারেলাইজ করা হতো, মানুষের মধ্যে যে বৈচিত্র্য আছে সেটাকে অ্যাকনলেজ করা হতো না, স্বীকার করা হতো না। এখন উই নিড রিকোয়ারিং সিজলেস এক্সপেরিমেন্টেশন, আমাদের প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এন্ড উই নিড টু রিজেক্ট ওল্ড ফর্মস, আমাদেরকে পুরাতন সব নিয়ম কানুনকে বাতিল করে দিতে হবে। রিজেক্টিং পাস্ট রুথফুলি, নিষ্ঠুর, কথাটা নিষ্ঠুর শোনা গেল, যারা মডার্নিস্ট তারা মডার্নিস্ট হওয়ার প্রথম পূর্ব শর্তই হচ্ছে পুরাতনকে অস্বীকার করা। দেখবেন এই জন্যই যারা মডার্ন তারা আগের যুগের কোনো কিছু নিতে চায় না। মডার্ন লিটারেচারের সেক্ষেত্রে আলাদা না, পুরাতন যত নিয়ম কানুন সবকিছু তারা অস্বীকার করছে। দে আর লুকিং ফর দেয়ার ওন রুল, তারা পুরাতন কোনো নিয়ম কানুন মানবে না, তারা নিজেদের নিয়ম কানুন নিজেরাই তৈরি করবে। ওকে, এখন আমরা চলে যাই আমাদের মেইন টেক্সট, আমাদের মূল বইতে। এটা আমরা নর্টন অ্যান্থোলজি থেকে পড়ছিলাম। এখান থেকে গত ক্লাসে অলরেডি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছি, আজকে আমরা শুরু করছি পোয়েট্রি। এখানে অনেক সেন্টেন্স আছে, আমরা সবগুলো গুরুত্ব দিয়ে পড়বো না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা হাইলাইট করে করে পড়ব। এর মধ্য থেকে আমাদের যে অংশটা সবার আগে প্রয়োজন, প্রথম লাইনটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন পোয়েট্রি? Yes, sir. আচ্ছা, একটু পড়বেন কাইন্ডলি, ফার্স্ট 3-4 লাইন একটু পড়েন, এই যে এই পর্যন্ত পড়েন, এই হাইলাইট করলাম এটুকু একটু পড়েন। Okay, sir. The years leading up to World War I saw the start of a poetic revolution. The Imagist movement, influenced by the philosopher, poet T.E. হিউম, এটার উচ্চারণ হচ্ছে হিউম। Hume. Okay, sir. Thank you. T.E. Hume insistence on hard, clear, precise image and encouraged by the modernist American poet Ezra Pound, who was then living in London, fought against romantic fuzziness and facile emotionalism in poetry. থ্যাংক ইউ। এখান থেকে আমরা কি প্রথম যে পয়েন্টটা পাচ্ছি, মডার্ন পোয়েট্রি পড়তে গেলে প্রথম যে পয়েন্টটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে দ্য ইমাজিস্ট মুভমেন্ট। দ্য ইমাজিস্ট মুভমেন্ট, এই মডার্ন পোয়েট্রির প্রথম ধাপ যেটা আমরা গুরুত্ব দিচ্ছি, একটা আন্দোলন। কি আন্দোলন? দ্য ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্ট মুভমেন্ট, এই বক্তব্যটা কার? এই আন্দোলনের মূল ব্যক্তিত্বকে? ফিলোসফার পোয়েট, তার নাম হচ্ছে টি.ই. হিউম। এখানে এলটা দেখছেন, এলটা সাইলেন্ট থাকবে, এলটা উচ্চারণ হবে না। টি.ই. হিউম, এই হিউম উনি একই সাথে দার্শনিক এবং কবি। এই দার্শনিক এবং কবি, উনি এই আন্দোলনের গুরু, দ্য ইমাজিস্ট মুভমেন্ট।
ইমাজিস্ট মুভমেন্টের মূল কথা কি? মূল কথা হচ্ছে ইনসিস্টেন্স অন হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ ইমেজ। আরো যদি আমরা সহজ করে বলি, কোনো কিছু একদম পরিষ্কার ভাবে, একদম স্বচ্ছ ভাবে বলা, কোন রকম ভনিতা, কোন রকম মিথ্যা, কোন রকম ঢং, ছলা কলা সবকিছু বাদ দিয়ে যা বলবো পরিষ্কার করে বলবো। কোন রকম ভনিতা না, কোন রকম মিথ্যা না, ছল চাতুরি কোনো কিছু না, কোন রকম বাহানা, কোন রকম ইঙ্গিত, কোনো কিছু না। যা বলবো পরিষ্কার বলবো, একদম। উই উইল সে হার্ড, ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ। যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলবো। যা বলবো একদম ক্লিয়ার, পরিষ্কার। শব্দ হবে একদম হার্ড, কঠিন। তাহলে ইমাজিস্ট মুভমেন্ট, এই যে আন্দোলন, এই আন্দোলনের কথা কি? ইমেজ শুড বি হার্ড, ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ। কবিতার মাধ্যমে আমরা যে ছবিটা ফুটিয়ে তুলব সেটা হতে হবে হার্ড, মানে হচ্ছে সেটা বোঝা সহজ, ক্লিয়ার একদম পরিষ্কার, প্রিসাইজ যতটুকু প্রয়োজন ততটুকু। এরপরে আমরা যে পয়েন্টটাতে আমরা ফোকাস করব সেটা হচ্ছে একজন বিখ্যাত কবি আজরা পাউন্ড। এই ভদ্রলোক, উনি একজন আমেরিকান পোয়েট। যদিও উনি আমেরিকান পোয়েট, ওই সময় তিনি থাকতেন লন্ডনে। উনি ছিলেন ওই সময়কার যত কবি তাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল। এই এজরা পাউন্ড, উনি এই যে ইমেজিস্ট মুভমেন্ট, এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। উনি যুদ্ধ করছিলেন। কাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন? কোনো মানুষের বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না। হি ফট এগেইনস্ট romantic fuzziness and facile emotionalism in poetry. উনি পুতু কাতুকুতু রোমান্টিক কবিতা দুই চোখে দেখতে পারতেন না। আজরা পাউন্ড hated romantic poetry. উনি রোমান্টিক পোয়েট্রি দুই চোখে দেখতে পারতেন না। তার কথা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ইমোশনাল, অতিরিক্ত পরিমাণে রোমান্টিক, কোনো কিছু ক্লিয়ার বোঝা যায় না, আচ্ছা আচ্ছা। এই জন্য এই যেখানে লেখাই আছে হি ফট এগেইনস্ট রোমান্টিক ফাজিনেস। তার কথা হচ্ছে যারা রোমান্টিক পোয়েট আছে তাদের কথা বোঝা যায় না, তারা কি বলে কি বোঝায় সেটা পরিষ্কার বোঝা যায় না। এন্ড ফ্যাসাইল ইমোশনালিজম, আর তাদের কবিতা ভর্তি শুধু ইমোশন আর ইমোশন। আজরা পাউন্ড বললেন মডার্ন পোয়েট্রিতে এরকম কাতুকুতু, অস্পষ্টতা, অতিরিক্ত পরিমাণে ইমোশন, এসবের কোনো জায়গা থাকবে না। মডার্ন পোয়েট্রি কেমন হবে? পোয়েট্রি শুড বি হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ। কবিতায় যা বলতে চাবো একদম স্পষ্ট, কঠিন ভাষায়, স্পষ্ট ভাষায়, যতটুকু প্রয়োজন ততটুকু, কঠিন ভাষায়, স্পষ্ট ভাষায়, যতটুকু প্রয়োজন ততটুকু। হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ ইমেজ। আমার কবিতায় আমি যা বুঝাবো স্পষ্ট করে বুঝাবো, মানুষ ভুল বুঝবে না। রোমান্টিক পোয়েট্রি যদি আপনি 20 জন পড়ে, 20 জন 20 রকম আইডিয়া পায়। কোনো কিছু স্পষ্ট করে বলা থাকে না, সেই জন্য 20 জন 20 রকম আইডিয়া পায়। এটা খুবই অ্যাম্বিগুয়াস, কনফিউজিং, যে জিনিসটা আজরা পাউন্ড ঘৃণা করতেন। এই জন্য উনি রোমান্টিক পোয়েট্রির একজন বিরোধী ছিলেন। হি ফট এগেইনস্ট রোমান্টিসিজম। রোমান্টিসিজম বলতে ফাজিনেস, ইমোশনালিজম ইন পোয়েট্রি। কবিতা এরকম অস্পষ্টতা, ফাজিনেসের কোনো জায়গা নেই। কবিতায় ইমোশনালিজম, অতিরিক্ত ইমোশনের কোনো জায়গা নেই। এই হচ্ছে ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্ট মুভমেন্টের গুরুকে, প্রবক্তাকে টি.ই. হিউম। লন্ডনে এই আন্দোলনকে জোরদার করলেন কে? আমেরিকান পোয়েট এজরা পাউন্ড। মডার্ন পোয়েট্রি, মডার্ন ইংলিশ পোয়েট্রি বলতে আমরা দুইজন কবির নাম সবার আগে আসবে।
সবার আগে গুরুত্বের দিক থেকে। আজরা পাউন্ড উনি একজন আরেকজনকে আমাদের সামনে আছে। তাহলে আমরা এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করি। ইমেজিস্ট মুভমেন্ট মানে কি? আবার আমি হাইলাইট করছি একটা সেন্টেন্স, দেখেন। ইমেজিস্ট যারা যারা ইমেজিস্ট মুভমেন্টের আন্দোলনকারী, যারা ইমেজিস্ট বলতেন নিজেদেরকে, they insisted on direct treatment of the thing, whether subjective or objective. মানে ওরা কবিতা লিখবে, যে সম্পর্কে কবিতা লিখবে একদম সরাসরি ওই বিষয়েই কবিতা লিখবে, কোন রকম ভনিতা অস্পষ্টতা ছাড়া। ঘুরিয়ে পেঁচিয়ে তেনা পেঁচিয়ে কবিতা এইসবে তারা বিশ্বাসী না। তাদের কথা হচ্ছে তারা যা লিখবে একদম ডিরেক্ট, ডাইরেক্ট, ডিরেক্ট ট্রিটমেন্ট অফ দ্য থিং। ডিরেক্ট, ডাইরেক্ট, এই দুটার মধ্যে পার্থক্য জানেন আপনারা? ডিরেক্ট কি, ডাইরেক্ট কি? নো স্যার। একটা হচ্ছে আমেরিকান, একটা না, হচ্ছে স্যার। ব্রিটিশ। ও ও স্যার, ডিরেক্ট হলো আমেরিকান, ডাইরেক্ট হলো ব্রিটিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে আমেরিকান, ডাইরেক্ট হচ্ছে ব্রিটিশ। তাদের কথা হচ্ছে এভরিথিং শুড বি ডাইরেক্ট, মানে কোনো ভনিতার দরকার নাই, যা বলবো পরিষ্কার। কবিতা লিখছি যা বিষয় পরিষ্কার সেই বিষয় নিয়ে লিখবো, অন্য কোনো ভনিতার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে ইমেজিস্ট মুভমেন্ট আমাদের মোটামুটি একটা আইডিয়া আসলো। ইমেজিস্ট মুভমেন্ট ওই সময় প্রচুর বিখ্যাত হয়ে গেল এবং মানুষজন একদম দলে দলে, কবিরা দলে দলে রোমান্টিসিজমের বিরুদ্ধে যেতে শুরু করলো। All this encouraged precision in imagery. তাদের কথা হচ্ছে যা লিখবো পরিষ্কার লিখবো, বেশিও না কমও না, যতটুকু লেখা প্রয়োজন। একটা বিষয় আমি যদি 10 লাইনে লিখতে পারি 10 লাইনে লিখবো, আমি 8 লাইনেও লিখবো না, 12 লাইনেও লিখবো না। অতিরিক্ত কোনো ইমোশন থাকবে না, এখানে কোনো অস্পষ্টতা থাকবে না, যা লিখবো ক্লিয়ার লিখবো। All this encouraged precision in imagery and freedom of rhythmic movement. এমন কথা হচ্ছে ছন্দ মিলানোর জন্য আমার যদি পেঁচায় পেঁচায় লিখতে হয়, ছন্দ মেলানোর জন্য আমার যদি 10টা কথা 100 কথায় বলতে হয়, আমার সেই ছন্দেরই কোনো দরকার নেই। They demanded freedom of rhythmic movement. ছন্দ মেলানোর জন্য দেখবেন এর আগের যুগের কবিতায় শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য একটা কথাকে 10 কথা বানানো হতো। সহজ একটা কথাকে ঘুরায় পেঁচায় বলা হতো, কেন? শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য। যারা ইমেজিস তারা এই বিষয়টা পুরোপুরি বাতিল করে দিল। এদের কথা হচ্ছে আমি যা লিখবো ইমেজ শুড বি প্রিসাইজ, একদম পরিষ্কার ছবি দেখা যাবে। আর আমি ওই ছন্দ মেলানোর জন্য অস্পষ্ট কথা বলবো না, আমি পরিষ্কার কথা বলবো, ছন্দে মিললে মিললো, না হলে নাই। ইট ইজ নট নেসেসারি টু মেইনটেইন রিদম। মূল কথা হচ্ছে বলতে হবে বক্তব্য। But more was required for the production poetry of any real scope and interest. Imagism went in for short, sharply edged, descriptive lyric. Imagism যারা বিশ্বাসী কবি, ইমেজিস্ট পোয়েট যারা, তাদের কথা হচ্ছে তাদের কবিতা আপনারা দেখবেন বেশিরভাগই হচ্ছে আকারে ছোট, শর্ট, 4 লাইন 5 লাইন 8 লাইন, শর্ট কবিতা হচ্ছে শর্ট ছোট। শার্পলি এজড মানে তারা যা বলতে চাচ্ছে বক্তব্য একদম পরিষ্কার, অতিরিক্ত ইমোশন, কোন রকম টাল বাহানা, টানা পেঁচানো কোনো আলাপ পাবেন না। তাদের কথা হবে পরিষ্কার, জোরালো, মাঝে মাঝে এতটাই জোরালো আপনার মানে আপনার অফেন্সিভ মনে হবে। অ্যান্ড ডেসক্রিপটিভ লিরিক, এবং যখনই কোনো কিছু বোঝাতে যাবে পরিষ্কার ভাবে বোঝানোর জন্য যদি ডেসক্রিপটিভ লিরিক ইউজ করতে হয় তাই ইউজ করবে। Description should be clear, but it had no technique for the production of longer, more complex poem. Imagist poet poemer একটা দুর্বলতা হচ্ছে শর্ট লিরিক, শর্ট পোয়েমের ক্ষেত্রে ইমাজিজম ফলো করা যায়, কিন্তু বড় কমপ্লেক্স পোয়েমের ক্ষেত্রে ইমাজিজমটা ওইভাবে ফলো করা যায় না। মানে ইমাজিজম হচ্ছে, ইমাজিস্ট মুভমেন্ট এটা হচ্ছে ছোট কবিতার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু
একটু লং পোয়েম যেগুলো, সেই ক্ষেত্রে ইমাজিজম বিষয়টা অতটা কার্যকরী না। এই গেল ইমাজিস্ট মুভমেন্ট। লিখে রাখেন ফার্স্ট পয়েন্ট ইমাজিস্ট মুভমেন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমাজিস্ট মুভমেন্ট। মডার্ন পোয়েট্রিতে আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। আপনারা অলরেডি মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছেন, অনেকেই পড়বেন সামনে। হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি? একজন ব্যক্তির নাম এখানে দেয়া আছে, স্যার হার্বার্ট ক্রিয়ারসন। স্যার হার্বার্ট ক্রিয়ারসন উনি একজন গবেষক। উনি 1912 সালে একটা বই লিখলেন। বইয়ের নাম হচ্ছে দ্য পোয়েমস অফ জন ডান। জন ডান, জন ডানের কবিতা। জন ডানের কবিতার একটা নতুন এডিশন পাবলিশ হলো 1912 সালে, 1912। 1912 সালে জন ডানের কবিতা যখন নতুন করে পাবলিশ হলো, জন ডান সম্পর্কে আপনাদের যদি আইডিয়া না থাকে পড়াশোনা করে নেবেন। জন ডান হচ্ছে শেক্সপিয়ারের পরবর্তী যুগের একজন কবি, তাকে আমরা মেটাফিজিক্যাল পোয়েট নামে চিনি। জন ডান তার কবিতায় খুব চমৎকার ভাবে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড লিটারেচার দুটাকে একত্রিত করেছেন এবং মেটাফিজিক্স এর চমৎকার সমন্বয় আমরা তার কবিতায় পাই। 1912 সালে ক্রিয়ারসন যখন জন ডানের কবিতা সমগ্র পাবলিশ করলেন, তখন সাহিত্যিকদের মধ্যে মেটাফিজিক্যাল পোয়েট্রির প্রতি নতুন একটা আকর্ষণ তৈরি হয়। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটাকে আমরা সেকেন্ড পয়েন্ট বলতে পারি। সেকেন্ড পয়েন্ট কি? রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটার মানে কি? আমাদের পরের লাইনে আছে, the revival of interest in metaphysical wit brought with it a desire on the part of some pioneering poets to introduce into their poetry a much higher degree of intellectual complexity. হাইলাইট করা আছে, ভালো করে দেখে নেন। a much higher degree of intellectual complexity. a much higher degree of intellectual complexity. Intellectualism, ওই যে আমরা কবিতায় পড়েছিলাম না মডার্ন পোয়েট্রি, এই যে আমাদের ফোর্থ পয়েন্ট কি ছিল? ইন্টেলেকচুয়ালিজম, বুদ্ধিবৃত্তি। মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা হচ্ছে ফোকাস অন ইন্টেলেকচুয়ালিজম, বুদ্ধিবৃত্তির সমন্বয় কবিতার সাথে। কবিতা মানে ইন্টেলেকচুয়ালিজম রাদার দেন ইমোশন। মডার্ন কবিতা মানেই হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল অনেক বিষয়বস্তু থাকবে, আপনাকে ইন্টেলেকচুয়ালি এটাকে চিন্তা না করলে আপনি বুঝতে পারবেন না। সো রিভাইভাল অফ মেটাফিজিক্যাল উইট এর ফলে কি হচ্ছে? ফোকাস অন ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। ফোকাস অন ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। রোমান্টিক পিরিয়ড বলেন, ভিক্টোরিয়ান পিরিয়ড বলেন, এই দুই যুগের সাথে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটার মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। মডার্ন পোয়েট্রি অনেক জটিল। কেন জটিল? কারণ মডার্ন কবিতা বুঝতে হলে আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে এবং ইন্টেলেকচুয়ালি বোঝার চেষ্টা করতে হবে। এই যে এটা তো আর হঠাৎ করে হয় নাই। এই ইন্টেলেকচুয়াল, বিং ইন্টেলেকচুয়াল, এই যে ইন্সপিরেশন, এটা কোথা থেকে আসলো? রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। জন ডানের কবিতায় ইন্টেলেকচুয়ালিজমের প্রভাব ব্যাপক। যদি আমরা ইন্টেলেকচুয়ালি চিন্তা না করি তাহলে জন ডানের কবিতা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। অনেক পড়াশোনা করতে হবে, অনেক
এক্সপিরিয়েন্স করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে তারপরে জর্ডানের কবিতা বোঝা যায়। মেটাফিজিক্যাল পোয়েট্রি বুঝতে হলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, সায়েন্স বুঝতে হবে। যদিও একটু আগে আমরা বললাম, এখানে আমরা যখন এটা পড়েছিলাম ইন্ডিভিজুয়ালিজম, এখানে বক্তব্য ছিল এস্ট্রেঞ্জমেন্ট ফ্রম রিলিজিয়ন, নেচার, সায়েন্স অ্যান্ড ইকোনমি। এই ক্ষেত্রে আমরা বললাম যে মডার্ন পোয়েট হচ্ছে সায়েন্স থেকে সেপারেটেড। সায়েন্স থেকে সেপারেটেড শব্দটার মানে এই না যে সে বিজ্ঞান নিয়ে কোনো কথাই বলবে না, সে বিজ্ঞান নিয়ে অবশ্যই কথা বলবে, বাট হি উইল নট বি এ স্লেভ অফ সায়েন্স। সে বিজ্ঞানের দাস হবে না, সে বিজ্ঞানকে ব্যবহার করে তার নিজের মতো করে সাহিত্য সৃষ্টি করবে। সেই হিসেবে এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে কবির বক্তব্য বুঝতে হলে আপনাকে ওই সায়েন্টিফিক নলেজটুকু, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে মডার্ন পোয়েট্রি আমাদের সেকেন্ড পয়েন্ট কি? রিভাইভাল। রিভাইভাল অফ, এই যে রিভাইভাল শব্দটা এখানে আছে, রিভাইভাল অফ, পুনর্জাগরণ। রিভাইভাল অফ মানে হচ্ছে রেনেসা, পুনর্জাগরণ। কার? মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির পুনর্জাগরণ মানে কি? ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েট্রি, মডার্ন পোয়েট্রি বুঝতে হলে আপনাদেরকে ইন্টেলেকচুয়াল হতে হবে। ইউ নিড আ হায়ার ডিগ্রি অফ ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। পড়াশোনা না জেনে পুরোপুরি বুঝতে পারবেন না। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ মডার্ন পোয়েট্রি। এখন ইমেজিজম, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এই জায়গায় এসে হয়তো আপনাদের মনে হতে পারে বাপরে, মডার্ন কবিতা এত কঠিন, তার মানে পড়াশোনা না করলে কবিতা কিছুই বোঝা যাবে না। এই যে বক্তব্য, এই দুই বক্তব্য, ইমেজিজম, রিভাইভাল অফ ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, এই এই বক্তব্যগুলোর পেছনে ছিলেন দুইজন মহারথী। একজন তো অলরেডি আপনারা দেখলেন, এজরা পাউন্ড। আরেকজন কে ছিলেন তাকে আমরা এই যে পরের পেজে জানতে পারবো। কে ছিলেন? যিনি ছিলেন তার নাম হচ্ছে টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, E-L-I-O-T। এজরা পাউন্ড এন্ড এলিয়ট, এই দুজন খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব। মডার্ন ইংলিশ পোয়েট্রি বলতে এই দুজনের কবিতা সবার আগে আসে। আমরা কি কি পয়েন্ট পার হয়ে আসলাম? প্রথম পয়েন্টটা ছিল ইমেজিস্ট পোয়েট্রি, সেকেন্ডটা হচ্ছে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ইমেজিস্ট পোয়েট্রির কথা কি ছিল? পোয়েট্রি শুড বি হার্ড, ক্লিয়ার এন্ড প্রিসাইজ। এই পয়েন্টগুলো মাথায় রাখবে, তাহলে হারিয়ে যাবেন না। প্রথম পয়েন্টটা ছিল ইমেজিস্ট মুভমেন্ট। ইমেজিস্ট মুভমেন্টের কথা হচ্ছে হার্ড, ক্লিয়ার এন্ড প্রিসাইজ পোয়েট্রি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির কি কথা? মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা হচ্ছে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, ইউজিং ইন্টেলেকচুয়ালিজম। থার্ড পয়েন্ট হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি, ফ্রেঞ্চ মানে তো জানেনই, ফ্রান্সের মানুষদেরকে বলা হয় ফ্রেঞ্চ, মানে হচ্ছে ফ্রান্স থেকে এই আইডিয়াটা এসেছে। সিম্বলিস্ট, সিম্বলিজম থেকে সিম্বলিস্ট। ফ্রেঞ্চ সিম্বলিজম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। ফ্রেঞ্চ সিম্বলিজম, দিস ইজ আওয়ার থার্ড পয়েন্ট। ফ্রেঞ্চ সিম্বলিজম, এখান থেকে আমরা কি নিচ্ছি?
ফ্রেঞ্চ সিম্বলিজমের তিনটা বৈশিষ্ট্য প্রচলিত আছে: ড্রিমি সাজেস্টিভনেস, ইমাজিস্টিক প্রিসিশন, কমপ্লেক্সিটি। এখন এই যে শব্দটা ইমাজিস্টিক প্রিসিশন, এটা কিন্তু অলরেডি আমরা পার হয়ে এসেছি যখন আমরা পড়লাম ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্টিক প্রিসিশন এটা আমরা পড়েছি ইমাজিস্ট মুভমেন্ট, মানে যা কিছু বলবো পরিষ্কার বলবো, স্পষ্ট বলবো, কোন রকম ভনিতা না, কোন রকম অস্পষ্টতা না, বেশিও বলবো না কমও বলবো না, যতটুকু প্রয়োজন ততটুকু, প্রিসাইজ, বি প্রিসাইজ। আর কমপ্লেক্সিটি কখন বললাম? যখন আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা বললাম। এখন আমরা যদি ইমাজিস্ট মুভমেন্ট আর মেটাফিজিক্যাল রিভাইভাল এই দুইটাকে যদি একত্রিত করি, তাহলে আমরা পাই হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে আমরা একই সাথে পাচ্ছি ইমাজিস্টিক প্রিসিশন এন্ড কমপ্লেক্সিটি। ফ্রেঞ্চ সিম্বলিজমে আমরা ইমাজিস্ট মুভমেন্টের প্রিসিশনও পাচ্ছি, আবার রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রির কমপ্লেক্সিটিও পাচ্ছি। একই সাথে ফ্রেঞ্চ সিম্বলিজম এই কবিতায় একটা ড্রিমি সাজেস্টিভনেস, স্বপ্নময় স্বপ্নীল একটা আবহাওয়ার একটা বর্ণনা আমরা পাই। মানে ইমাজিস্ট মুভমেন্টের ইমাজিস্ট পোয়েট্রি সেগুলো অনেকটাই খুবই রাফ রুড মনে হতো, মেটাফিজিক্যাল পোয়েট্রি অনেক জটিল মনে হতো। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি সেই ইমাজিজম, রিভাইভাল অফ মেটাফিজিক্স এর মধ্যে একটা স্বপ্নময়তা নিয়ে আসছে, পড়তে ভালো লাগছে, ভালো লাগছে। ইমাজিস্ট মুভমেন্ট অনেক রাফ, বেশি অনেক সময় বেশি হার্ট, মানে কবিতা যেমন পড়ে মন ভালো হয়, ইমাজিস্ট মুভমেন্ট ইমাজিস্ট পোয়েট্রি পড়ে সেরকম মন ভালো হচ্ছিল না। আবার মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে অনেকটাই ইন্টেলেকচুয়াল, মানে ইন্টেলেকচুয়াল দিক থেকে চিন্তা করতে করতে আর এনজয়মেন্টটা আর হচ্ছে না। সেই দিক থেকে ফ্রেঞ্চ সিম্বলিজম এনজয়মেন্টটা আবার নিয়ে আসছে। আর ড্রিমি সাজেস্টিভনেস, একটা স্বপ্নময়তা, স্বপ্ন স্বপ্ন একটা ভাব। একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সে করলো, সেটা হচ্ছে at the same time a need was felt to bring poetic language and rhythms closer to those of conversation. কবিতার ভাষা এখন আর আগের মতো এরকম ছন্দবদ্ধ কবিতা না, কবিতার ভাষা নাও ক্লোজ টু কনভারসেশন, আমাদের দৈনন্দিন প্রতিদিনকার যে কথোপকথন, কনভারসেশন ল্যাঙ্গুয়েজ সেরকম হয়ে যাচ্ছে। এর আগে রোমান্টিক পোয়েট্রি বলেন, ভিক্টোরিয়ান পোয়েট্রি বলেন, কবিতার একটা বৈশিষ্ট্য ছিল পোয়েটিক ল্যাঙ্গুয়েজ এন্ড রিদম। মডার্ন পোয়েট্রিতে আমরা অতটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, অতটা রিদম কিন্তু খুঁজে পাই না। কবিতা অনেকটা কনভারসেশনের মতো, কথাবার্তার মতো, মানে আমরা দৈনন্দিন জীবনে যেমন কথাবার্তা বলি সেরকম, অর্ডিনারি কনভারসেশন, or at least to spice the formalities of poetic utterance with echoes of colloquial, even the slangy. কনভারসেশন শুধুমাত্র ফর্মাল কনভারসেশন না, ইভেন ইনফর্মাল, কলোকুয়াল, ইভেন আমরা কবিতার মধ্যে স্ল্যাং স্ল্যাং ইউজ করতে দেখছি। স্ল্যাং স্ল্যাং মানে তো জানেন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ফর্মালি ইউজ করি না। স্ল্যাং বলতে আমরা অনেক সময় গালি বুঝাই, কিন্তু এখানে স্ল্যাং বলতে বোঝাচ্ছে হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। বা কখনো কখনো কবিতার মধ্যে আপনারা গালির ব্যবহারও দেখবেন, স্ল্যাং ইউজ করা হচ্ছে একটা স্পেশাল ইফেক্ট দেওয়ার জন্য। এখন একটা বিষয় স্পষ্টভাবে বোঝানোর জন্য যদি আপনাকে গালি দিতে হয়, আপনি গালি দিবেন, যদি সেটা ইফ ইট ইজ ভেরি নেসেসারি। আয়রনি, কবিতার মধ্যে আয়রনি নিয়ে আসছে। আমরা কোথায় আছি? আমরা কিন্তু এখনো থার্ড পয়েন্টে আছি, ফ্রেঞ্চ সিম্বলিজম। ফ্রেঞ্চ সিম্বলিজমে আমরা আয়রনিতে আসলাম।
আয়রনি মানে কি? আয়রনি মানে হচ্ছে ডাবল লেভেল অফ মিনিং। সারফেস লেভেলে একটা মিনিং বলবে, ডিপ লেভেলে আরেকটা মিনিং বলবে। Several levels of discourse simultaneously with wit and use of puns. কবিতার মধ্যে বুদ্ধিবৃত্তি এবং পান, ওয়ার্ড প্লে, একটা ওয়ার্ড দিয়ে দুইটা মিনিং। পান শব্দটা আপনাদের অনেকে জানা থাকার কথা। পান, ওয়ান ওয়ার্ড বাট টু মিনিংস। তাহলে পয়েন্টগুলো কি কি আমাদের ছিল ওগুলো একটু করি। ইমেজিস্ট মুভমেন্ট সবার আগে ছিল, হার্ড ক্লিয়ার প্রিসাইজ ইমেজ। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ওখান থেকে আমরা পেলাম ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। আর ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি, এখান থেকে আমরা পাচ্ছি dreamy suggestiveness, conversational language with colloquial and slang, and finally irony with wit and pun. মানে এখান থেকে আমরা পয়েন্টগুলো বের করব। হুবহু এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা না, আমরা এখান থেকে শুধু বৈশিষ্ট্যগুলো বের করব। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে আমরা পাচ্ছি dreamy suggestiveness, imagistic precision, complexity। এর সাথে কনভারসেশন ল্যাঙ্গুয়েজ, ফর্মাল ল্যাঙ্গুয়েজের সাথে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং এন্ড ইউজ অফ আয়রন। এই হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট ইমেজিস্ট মুভমেন্ট, সেকেন্ড পয়েন্ট রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, থার্ড পয়েন্ট হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিজম, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। এখন আমরা যদি সহজ করে বলি, এই যে তিনটা মুভমেন্ট, এই তিনটা মুভমেন্ট থেকে আমরা কি বৈশিষ্ট্যগুলো পাচ্ছি মডার্ন পোয়েট্রি? ইমেজিস্ট মুভমেন্ট থেকে পাচ্ছি হার্ড ক্লিয়ার এন্ড প্রিসাইজ ইমেজ, মানে যা বলবো পরিষ্কার, একদম স্বচ্ছ, কোন রকম ভনিতা নয়, যতটুকু বলবো ততটুকু, যতটুকু বলা উচিত, কমও না বেশিও না। প্রিসাইজ ক্লিয়ার ইমেজ, মানে যা বোঝাতে চাচ্ছি তা যেন ক্লিয়ার, প্রিসাইজ হয়। মেটাফিজিক্যাল পোয়েট্রি রিভাইভাল, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, মানে কবিতা শুধুমাত্র ইমোশন দিয়ে বোঝা যাবে না, ইন্টেলেকচুয়ালিজম, নলেজ, এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে বুঝতে হবে, বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে, জ্ঞান খাটিয়ে খাটিয়ে বুঝতে হবে। এখন কবিতা মানে শুধুমাত্র তো হার্ড এন্ড ক্লিয়ার প্রিসাইজ ইমেজ না, কবিতা মানে শুধুমাত্র ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি না, কবিতার মধ্যে একটা স্বপ্নময়তা থাকবে, একটা স্বপ্ন স্বপ্ন ভাব থাকবে, সেই ড্রিমি সাজেস্টিভনেস, স্বপ্নের মধ্যে আমাদেরকে বিভিন্ন ইঙ্গিত দেবে। আমরা আমাদের ইমাজিনেটিভ ফ্যাকাল্টি, আমাদের কল্পনা কাজে লাগিয়ে আমরা সেই ইঙ্গিতগুলোর অর্থ বের করার চেষ্টা করব। ফ্রেঞ্চ সিম্বলিজম তার সাথে অ্যাড করছে ড্রিমি সাজেস্টিভনেস। কবিতার মাধ্যমে কবি আমাদেরকে বিভিন্ন ইঙ্গিত দেবে, আমরা সেই ইঙ্গিতের উপর ভর করে আমরা বোঝার চেষ্টা করব। We will try to understand with the suggestiveness. এর সাথে সাথে ল্যাঙ্গুয়েজ কেমন হবে তার একটা ফর্মুলা এখানে আমরা পাচ্ছি, মিক্সচার অফ ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল এন্ড ইনফর্মাল, এই দুই ধরনের কনভারসেশন এর মিক্সচার আমরা পাচ্ছি। দেখবেন মডার্ন পোয়েট্রিতে কনভারসেশন ল্যাঙ্গুয়েজ, দৈনন্দিন জীবনের যে কথাবার্তা, এর একটা মিক্সচার পাচ্ছি আমরা, মিক্সচার অফ ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। যখনই আমরা ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দুটাকে যখন আমরা মিক্স করে ফেলছি, তখন কিন্তু এখানে একটা মানে নাটকীয়তা, একটা ড্রামার তৈরি হচ্ছে। আপনারা খেয়াল করবেন, হঠাৎ করে সাপোজ আপনারা কথা বলছেন, ফ্রেন্ডরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, হঠাৎ করে আপনার এক ফ্রেন্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে বলতে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে চলে গেল, আঞ্চলিক ভাষায় চলে গেল, তখন দেখবেন হঠাৎ করে আপনাদের খুব হাসি পাবে। দ্যাট উড বি রিয়েলি ফানি। কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে বলতে একটা সিচুয়েশনে ইউজ টু হয়ে গেছেন, তখন হঠাৎ করে কেউ যদি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বলে, তখন কিন্তু আপনার হাসি পাবে।
এবং একই সাথে এখানে একটা ডাবল লেয়ার মিনিং তৈরি হবে। কেন হঠাৎ করে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে? ইট ইজ নট ফর এনি মিনিংলেস রিজন, অবশ্যই এর পেছনে কোনো গভীর অর্থ আছে। দ্য মিক্সচার অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এই দুটো যখন একসাথে হয় তখন আয়রনি তৈরি হয়, ড্রামাটিক অ্যাম্বিগুইটি। সেভারাল লেভেল অফ ডিসকোর্স মানে হচ্ছে কয়েকটা লেভেলে আমরা মিনিং পাই। একটা হচ্ছে সারফেস লেভেলের একটা মিনিং, যেটা প্রথমেই আমরা বুঝতে পারি। আরেকটা হচ্ছে ডিপ লেভেলে, আমরা যদি মন দিয়ে চিন্তা করি তাহলে গভীর অর্থটা বের হয়ে যায়। মূল কথা হচ্ছে ড্রামাটিক আয়রনি বা আয়রনিতে বলে এক বোঝায় আরেক, মানে তারা মুখে বলে এক বোঝায় আরেক। একইভাবে কবিতার মধ্যেও আমরা এরকম অনেক ব্যবহার পাবেন আপনি, যে কবিতা বলছে একটা বোঝাচ্ছে আরেকটা, মানে ইট ইজ সেইং সামথিং বাট ইট ইজ মিনিং সামথিং এলস। এটা সারফেস লেভেলে একটা অর্থ পাওয়া যাচ্ছে যেটা সবাই বুঝবে, আর হচ্ছে ডিপ লেভেলের মিনিং এটা কেউ বুঝবে কেউ বুঝবে না। যারা বুঝবে তারাই হচ্ছে সত্যিকারের কবিতা প্রেমী। এরপর আমরা বলেছিলাম একটু আগে টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কবি। আজরা পাউন্ড তো ছিলেন, আজরা পাউন্ড সম্পর্কে আমরা অতটা বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করিনি ইন ডিটেলস। ইন ডিটেলস আলোচনার ক্ষেত্রে প্রথম যে নামটা আসবে টি.এস. এলিয়ট। আজরা পাউন্ডকে কেন আমরা অতটা গুরুত্ব দিয়ে আলোচনা করিনি, তার কারণ হচ্ছে আজরা পাউন্ড তার ফোকাসটা ছিল মেইনলি ইমেজিস্ট মুভমেন্ট। উনি ওই ইমেজিজমের উপর ভিত্তি করেই কবিতা লিখেছেন। আমরা যদি ইমেজিজমটা বুঝতে পারি তাহলে আজরা পাউন্ডটা বোঝা হয়ে যায়। কিন্তু টি.এস. এলিয়টকে বুঝতে হলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হয়, কারণ উনি শুধুমাত্র ওই একটাই আন্দোলনের উপর ভিত্তি করে কবিতা লিখতেন না। উনি এই যে তিনটা ধাপ, ইমেজিস্ট মুভমেন্ট, মেটাফিজিক্যাল রিভাইভাল অ্যান্ড ফ্রেঞ্চ সিম্বলিজম, এই তিনটাকে উনি একত্রিত করছেন। এটা এখানে আছে, দেখেন সুন্দর করে লেখা আছে। It was Eliot, it was T.S. Eliot who extended the scope of imagism by bringing the English metaphysicals and French symbolists. T.S. Eliot উনি এই তিনটাকে একত্রিত করছেন, ইমেজিস্ট মুভমেন্টকেও আনছেন, একই সাথে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট অ্যান্ড ফ্রেঞ্চ সিম্বলিজম, এই তিনটাকে উনি একত্রিত করছেন। মানে এতক্ষণ পরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স এসেছে। টি.এস. এলিয়ট নিয়ে আপনারা যখন লিখবেন তখন এই সেন্টেন্সটাকে বোঝাতে হবে আপনাদের। টি.এস. এলিয়ট তার অবদান কি? হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ টি.এস. এলিয়ট? মডার্ন পোয়েট্রিতে, মডার্ন ইংলিশ পোয়েট্রিতে টি.এস. এলিয়টের অবদান কি? টি.এস. এলিয়ট কি করলেন? টি.এস. এলিয়ট হি কম্বাইন্ড imagist movement, revival of metaphysical movement and French symbolism, এই তিনটা আন্দোলনকে উনি একত্রিত করলেন। এই তিনটা আন্দোলনকে একত্রিত করার মানে কি? Thus adding new criteria of complexity and elusiveness. কমপ্লেক্সিটি কোথা থেকে আসছে? মেটাফিজিক্যাল পোয়েট্রি থেকে। মেটাফিজিক্যাল পোয়েট্রি মিন্স ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। আর এলুসিভনেস, এলুসিভনেস এটা কোত্থেকে? এটা হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিজম থেকে। এই যে আমরা বলেছিলাম এখানে ড্রিমি সাজেস্টিভনেস, সেই এলুসিভনেস, সাজেস্টিভনেস, এলুসিভনেস এই দুইটার মানে মোটামুটি এক। টি.এস. এলিয়ট উনি ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি অ্যান্ড এলুসিভনেস এই দুটাকে সমন্বয় করছেন। তো দ্য ক্রাইটেরিয়া অফ কনক্রিটনেস অ্যান্ড প্রিসিশন, উনি শুধুমাত্র কমপ্লেক্সিটি আনছেন না, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি আনছেন না, উনি শুধুমাত্র এলুসিভনেসই আনছেন না,
তার সাথে concreteness and precision stressed by the imagist, complexity, elusiveness and precision. Imagist movement থেকে উনি নিলেন precision, metaphysical movement থেকে উনি নিলেন intellectual complexity, French symbolism থেকে উনি নিলেন elusiveness. এই তিনটার সুন্দর সমন্বয় করলেন টি.এস. এলিয়ট। আমরা আজকে এই টি.এস. এলিয়টই এখানে এসে থামবো। এই বিষয়গুলো একটু জটিল, একটু বারবার করে স্টাডি করে মাথায় আনতে হবে। আমরা তাহলে আজকের যে লেকচারে ফোকাস কি ছিল? প্রথম ফোকাস ছিল ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি। আধুনিক কবিতার বৈশিষ্ট্য কি? ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার বৈশিষ্ট্য। আমরা 4টা বৈশিষ্ট্য পড়েছিলাম। 4টা বৈশিষ্ট্য কি কি? এক্সপেরিমেন্টেশন, অ্যান্টি রিয়েলিজম, ইন্ডিভিজুয়ালিজম, ইন্টেলেকচুয়ালিজম। 4টা বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি। এরপরে আমরা চলে এলাম তিনটা মুভমেন্টের কথা বললাম আমরা মডার্ন পোয়েট্রিতে। প্রথমে আমরা বললাম ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্ট মুভমেন্টের কথা কি ছিল? insistence on hard, clear and precise images. এরপর আমাদের ফোকাস চলে গেল রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা কি? their poetry introduce into their poetry a much higher degree of intellectual complexity. Finally, আমরা কথা বললাম ফ্রেঞ্চ সিম্বলিজম নিয়ে। ফ্রেঞ্চ সিম্বলিজম এর মূল কি বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করেছি? ড্রিমি সাজেস্টিভনেস, conversational language, mixture, combination of formal and informal language, and irony. এজরা পাউন্ড উনি পুরোপুরি ইমাজিস্ট মুভমেন্টের সমর্থক। পরবর্তীতে টি.এস. এলিয়ট উনি এই তিনটাকে একত্রিত করলেন, ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট and finally French symbolism. উনি তিনটাকে কিভাবে একত্রিত করলেন? It was Eliot who extended the scope of imagism by bringing the English metaphysicals and French symbolists to the rescue, thus adding a new criteria of complexity and elusiveness to the criteria of concreteness and precision. উনি শুধুমাত্র প্রিসিশন ইমাজিজমের উপরই জোর দিচ্ছেন না, উনি একই সাথে কমপ্লেক্সিটি এন্ড এলুসিভনেস এর উপরও জোর দিচ্ছেন। প্রিসিশন, হার্ড, ক্লিয়ার এন্ড প্রিসাইজ ইমেজ, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, শুধুমাত্র এই দুইটাই সবকিছু না, তার সাথে যোগ হচ্ছে এলুসিভনেস। এলুসিভনেস মানে কি? এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব এবং আমরা মডার্ন পোয়েট যারা তাদের অবদানগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট বৃহস্পতিবার আমরা আবার একসাথে হব। যেহেতু আমাদের একটা ক্লাস অলরেডি মিস হয়ে গেছে, এটা আমাদের কভার করতে হবে, নাহলে পিছনে পড়ে যাব। আপনারা সবাই কষ্ট করে বৃহস্পতিবার 5টায় একত্রিত হন, 5টা বা 5টা 10-এ, 5টা 10-এই শুরু করি, সমস্যা নাই। থার্সডে 5 PM আসেন, আমরা মডার্ন পোয়েট্রিটা শেষ করব। মডার্ন পোয়েট্রিটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বাকিগুলো বোঝা সহজ হবে। মডার্ন পোয়েট্রিটা বোঝা প্রথমে একটু কঠিন লাগবে,
কিন্তু একটা স্ট্রাকচার আছে। আমি আজকে আপনাদেরকে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে দেবো, এটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, সাবধানে থাকেন, ভালো থাকেন। নেক্সট থার্সডে বৃহস্পতিবার দেখা হবে 3 তারিখ। 3 তারিখ 5টায় একসাথে হই, 5টার সময়, 5টা বা 5টা 10, 5টা 10-এ আমরা একত্রিত হই। ওকে, ভালো থাকেন, থ্যাংক ইউ। রিভিশন করেন। এখন মডার্ন পোয়েট্রি এটা হচ্ছে, আপনি যদি মন দিয়ে না পড়েন তাহলে কিন্তু ক্যাচ করতে পারবেন না, এটা একটু, বিষয়টা একটু জটিল, অনেকগুলো টার্ম আসবে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন আপনারা, থার্সডেতে দেখা হবে 3 তারিখ। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।